স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে যাব এখন স্যার। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ জনগণ মূল্যস্ফীতির যে সমস্যার এবং মূল্যস্ফীতির কারণে তারা এখন বর্তমানে খুবই কষ্টের মাঝে দিন যাপন করছে, বিশেষ করে সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষরা। গত 15 বছরে তারা দেখে আসছে যে দেশের জিনিসপত্রের দাম বাড়ছে, এবং বাংলাদেশ ব্যাংক তারা বলছে যে এটা আসলে বিভিন্ন অরাজকতা বিশৃঙ্খলার কারণে হয়েছে, পলিসি সমস্যার কারণে হয়েছে। কিন্তু বর্তমানে যে ব্যাংকিং মানে মনিটারি পলিসি, যে মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে, যেখানে নীতি সুদের হারের পরিবর্তনের মাধ্যমে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করা বা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কথা আসছে, বিভিন্ন সময় গভর্নর মহোদয় এটা বলেছেন আমাদেরকে পাবলিকলি। তো এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য মনিটারি পলিসির ভূমিকাকে প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? আর আপনি যে অর্থনীতিবিদ হিসাবে স্যার, আমাদের এই মূল্যস্ফীতির যে সমস্যাটা, সেটা আসলে আমাদের সমাধানের পথটা কি হতে পারে? ডিফিকাল্ট প্রশ্ন, কারণ আমাদের অসুবিধা হচ্ছে আমরা তাত্ত্বিক অর্থনীতিকে হয় বুঝি অথবা বুঝি না। এটা একটা প্রবলেম। মানে প্রথমত হচ্ছে যে আমাদের দেশে একেবারে সহজ কথায় প্রধান সমস্যা হচ্ছে আহ কর্মসংস্থানের অভাব। জি অধিকাংশ স্যার। শিক্ষিত লোক, কর্মসংস্থান নাই, বেকার। এই পুরো আন্দোলনটা তৈরি হয়েছে কোটা থেকে। কর্মসংস্থান। জি স্যার। কোটা থেকে, এবং কোটার কারণটা খুব সিম্পল, কোথাও চাকরি নাই জি স্যার। শিক্ষিত ছেলেদের, মেয়েদের। এবং চাকরিটা আছে কোথায়? সরকারি কর্মক্ষেত্রে। সেখানে কোটা হওয়াতে তারা সেখান থেকেও পায় নাই। সুতরাং লজিকটা হচ্ছে, প্রথম চিন্তা করা উচিত যে আমাদের মূল সমস্যাটা, আমার কাছে এখনো মনে হচ্ছে, কর্মসংস্থান। কর্মসংস্থান। এখন ইকোনমিক থিওরিতে বলে যে কর্মসংস্থানের সাথে ইনফ্লেশনের একটা পজিটিভ সম্পর্ক আছে। তার মানে হচ্ছে ইনফ্লেশন কর্মসংস্থান বাড়ায়। তো এটাকে ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে নাম্বার ওয়ান লজিক অফ দ্য ইকোনমি। সুতরাং ইনফ্লেশন আমাদের অনেককে যেমন কষ্ট দেয়, যারা নিম্ন আয়ের, অথবা যারা নিম্ন আয়ের আমি বলবো না, যাদের ফিক্সড ইনকাম। সো ফিক্সড ইনকাম গ্রুপ ছাড়া বাকিদের আয় কিন্তু বাড়ে। বাড়ে মানে রিক্সা ভাড়া বাড়ে, বিভিন্ন ক্ষেত্রে। বাট এর মধ্যে হয়তো যারা ফিক্সড ইনকাম তাদের বাড়বে না। সুতরাং এটা যেমন সত্য। দ্বিতীয় হচ্ছে, তো প্রথম ধারণা হচ্ছে ইনফ্লেশন কত হওয়া উচিত। এখন আমেরিকান টেক্সট বুকের একই প্রবলেম। আমেরিকান টেক্সট বুক বলে যে 10%-এর ডাবল ডিজিট হলে ইকোনমি ধসে পড়বে। এটা আমেরিকার জন্য সত্য। ইকোনমিক থিওরিতে এরকম কোনো তত্ত্ব নাই যে 10% হলে ইকোনমি কলাপস করবে। কোনো ডাইনামিক মডেল দিয়ে এটা তৈরি করা যাবে না। ইট ইজ এ সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যু এই সেন্সে যে যখন ইনফ্লেশন ডাবল ডিজিটে যায়, আমেরিকানরা মনে করে যে আমার ব্যাংকে টাকা রাখাটা ঠিক হবে না। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের লোকজন ইনফ্লেশন থাকুক বা না থাকুক ব্যাংকে এমনিতেই টাকা রাখতে চায় না। জি। সুতরাং লজিকটা হচ্ছে, আমরা আমাদের সব টাকা এখন মানুষের পকেটে, বালিশের নিচে, অথবা ওদিন আমাকে একজন বলল যে বাংলাদেশে কোটিপতিদের বাড়িতে খালি আলমিরা ভর্তি। বলে কি জন্য? বলে টাকা রাখার জন্য, ক্যাশ টাকা রাখার জন্য। গতকালকেও আমাদের একটা মনে আছে কিনা, মোহাম্মদপুরে যে ঘটনাটা, সেখানে 70 লক্ষ টাকা তার বাড়িতে ছিল। পাওয়া গেল স্যার। পাওয়া গেল মানে লুট হয়েছে, যেটাকে লুট বলে দিছে। ডাকাতি হয়েছে। তো 70 লক্ষ টাকা বাড়িতে থাকার মানে হচ্ছে, বুঝতে পারছি যে আমরা আসলে ব্যাংকের এই সুদের হার দিয়ে এগুলো চিন্তা করি না। মানে আমাদের ম্যাক্রো পলিসি এতটাই ভুল যে ব্যাংক আমাদের ইকোনমিতে মারাত্মক কোনো কার্যক্রম দিতে পারছে না। একটাই হচ্ছে কমার্শিয়াল লোন দিচ্ছে। এখন প্রশ্ন আসতেছে মনিটারি পলিসি কাজ করবে কিনা। এখন আমেরিকাতে মনিটারি পলিসি খুব ইফেক্টিভ। কারণ মনিটারি পলিসি ইফেক্টিভ কেন? যে কারণ হচ্ছে, একটা দেশের এগ্রিগেট ডিমান্ড যখন ইকোনমিকে মুভ করতে পারে না, তখন আমি চিন্তা করি যে লো এগ্রিগেট ডিমান্ডকে বাড়ানো বা কমানোর জন্য এগ্রিগেট ডিমান্ডের জন্য আমার ইন্টারেস্ট রেট কাজ করে। ইন্টারেস্ট রেট বাড়ানো মানে কি? মানুষ ব্যাংকে টাকা জমা দেবে, এক নম্বর। ইন্টারেস্ট রেট বাড়ানোর 2 নম্বর কাজ কি? যে ইনভেস্টমেন্ট কম হবে। এখন আমরা ইকোনমিক থিওরিতে বুঝি বাংলাদেশে ইনভেস্টমেন্ট কমানো কি আমাদের লক্ষ্য? না। না। তাহলে এই পলিসি শর্টকাটে মনে হতে পারে খুব চমৎকার পলিসি, আনসার হচ্ছে এটা ইকোনমিকে পেছনে নেবে। এখন বাংলাদেশে যদি ইন্টারেস্ট রেট হাই হয়, 15-16% ইন্টারেস্টে ইনভেস্টার ইনভেস্ট করবে না। করবে না স্যার। সো ইনভেস্ট না করলে কর্মসংস্থান তৈরি হবে না। তাহলে আমরা প্রবলেমটা একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং আমার প্রথম ধারণা যে এই ইন্টারেস্টেড পলিসি দ্বারা ইনফ্লেশন কন্ট্রোল করাটা বোকামি।
এটা বোকামি এই কারণে যে এন্ড অফ দ্য ডেতে আমরা কি হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হবে না, গভর্নমেন্ট আবারও কোটি কোটি টাকার পাবলিক ইনভেস্টমেন্ট করবে, মেগা প্রজেক্ট আবারও আসতে বাধ্য হবে। সো জি আমি স্যার। আমি মনে করি যে এটা একটা এক নাম্বার ভুল, যেটা আমি এটার পক্ষে না। হ্যাঁ, আমি শর্টকাট ব্যবস্থায় শর্ট টার্মে হয়তো চিন্তা করতে পারি, কিন্তু লং টার্মে ইকোনমির ক্ষতি করবে। এই মুহূর্তে এতটা চিন্তিত না কেন, যে এখনো ইকোনমি এত আনসার্টেনের মধ্যে আছে যে এই মুহূর্তে ইন্টারেস্ট রেট আসলে ইনভেস্টরকে কিছু, ইভেন ইন্টারেস্ট যদি কমিয়েও দেয় তাতেও অনেকে ইনভেস্ট করবে না, কারণ ইকোনমির লং টার্ম ট্র্যাজেক্টরিটা পরিষ্কার না। সুতরাং এই মুহূর্তে আমি এটা মনে করি না খুব বেশি ইম্প্যাক্ট করবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে ইনফ্লেশন কত হতে পারে, এটা একটা তাত্ত্বিক প্রশ্ন। এখন অনেকের মনে হতে পারে আমেরিকার মতো আমাদের ডাবল ডিজিট, আমার কাছে মনে হচ্ছে আসলে এভাবে দেখা উচিত না। যেটা দেখা উচিত সেটা হচ্ছে কোন ইনফ্লেশন রেটে মানুষ ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয়। তাহলে প্রথম মাথায় রাখতে হবে যে আমরা কেন ইনফ্লেশন রেটকে খারাপ বলি, কারণ আমরা বলি ইনফ্লেশন বেশি হলে ব্যাংক থেকে মানুষ টাকা সরিয়ে নেবে, এবং ব্যাংক থেকে যদি টাকা সরিয়ে নেয় তাহলে ইকোনমিতে ইনভেস্টমেন্ট হবে না। এখন আমাদের ইস্যুটা সেদিকে নাই। আমাদের দেশে যারা ব্যাংকে টাকা রাখে, ওই যে বললাম অনেকের বাড়িতেই কোটি টাকা পড়ে আছে, এবং একজন দুজন না, শত শত লোকের বাড়িতে শত কোটি শত টাকা লোকে, জি স্যার। পড়ে বসে আছে, তাদের কাছে ইন্টারেস্ট রেট ডাজ নট ম্যাটার। হুম। আর যারা সীমিত আয়ের লোক, তাদেরকে যদি আমি ইন্টারেস্ট বাড়িয়ে বলি না তোমাদের টাকাও আমাদের কাছে আনো, আনসার হচ্ছে এই টাকা ইনভেস্ট করার মতো কেউ নাই। জি স্যার। তাহলে এন্ড অফ দ্য ডেতে ইকোনমিতে যদি ওভাবে চিন্তা করি, আমার সেভিংস বিহেভিয়ারে কোনো পরিবর্তন হলো কি না ইনফ্লেশনের জন্য, এটা মূল প্রশ্ন। সেভিংস বিহেভিয়ার পরিবর্তন মানে হচ্ছে যদি ইনফ্লেশন ভেরি হাই হয় এবং আমি যদি মনে করি যে আমার এই টাকাটা রাখা ঠিক হচ্ছে না ব্যাংকে, কারণ ব্যাংকের ইন্টারেস্ট রেট 8%, আমার ইনফ্লেশন রেট 20% বা 15%, তাহলে টেকনিক্যালি আমাকে বলতে হবে যে আমি যেন সরে যাই এখান থেকে, ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেই। জি তাহলে স্যার। মূল প্রশ্ন চিন্তা করা উচিত যে আসলে কি সেটা ঘটছে কিনা, যে আমার বর্তমান ডিপোজিটাররা ইনফ্লেশনের ভয়ে জমা টাকা উঠিয়ে নিচ্ছেন কিনা। যদি তারা উঠিয়ে নেয়, এখন কিছুটা উঠিয়ে নেবে কারণ হচ্ছে তার শর্টেজ আছে, ক্যাশ ক্যাশ শর্টেজ আছে, সেটা এক জিনিস। কিন্তু আমার সম্পদ যদি সব উঠিয়ে নিয়ে চলে যায়, তাহলে প্রথমত সাধারণ লোক কোথায় নিয়ে যাবেন? তাদের তো যাওয়ার খুব একটা জায়গা নেই। বাংলাদেশে স্টক মার্কেট নাই, তাহলে স্টক মার্কেট নাই মানে সে ওদিকেও যেতে পারছে না, তাহলে সে নেবে কোথায়? যদি নেওয়ার মতো জায়গা না থাকে, তাহলে ইনফ্লেশন রেট ইকোনমিকে কোনো ইম্প্যাক্ট করে না। সুতরাং মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় দিক। তৃতীয় দিক হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। যদি চিন্তা করি ইকোনমিতে, বাংলাদেশের এগ্রিগেট ডিমান্ডের দুটো দিক। একটা দিক হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আমরা বলি, জি এর সাথে জিএনপি যদি অ্যাড করি তাহলে রেমিটেন্স, নেট রেমিটেন্স যেটা আছে সেটা আমাদের এগ্রিগেট ডিমান্ডের অংশ। স্যার। বাংলাদেশের মতো কান্ট্রিতে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি, কারণ আমরা নেট রেমিটেন্সে পজিটিভ। নেট রেমিটেন্সে পজিটিভ মানে হচ্ছে যে আমার ডিমান্ড ইজ বিগার দেন সাপ্লাই। সাপ্লাই। পৃথিবীর যে কোনো দেশে ডিমান্ড ইজ বিগার দেন সাপ্লাই হলে ইনফ্লেশন হতে থাকবে। তাহলে আমার ইনফ্লেশনারি ট্রেন্ড এটা ন্যাচারাল, যতদিন পর্যন্ত আমরা নেট রেভিনিউতে সারপ্লাস থাকবে। সুতরাং আমার ইনফ্লেশন রেট জাপানের ইনফ্লেশন রেটের সাথে তুলনা করার উপযুক্ত না, কারণ তাদের নেট রেমিটেন্স পজিটিভ না। আমার ইনফ্লেশন রেট আমেরিকান ইনফ্লেশনের সাথে যুক্তিভূত হবে না, বরং তাদের নেট রেমিটেন্স পজিটিভ না। আমার ইনফ্লেশন রেট মালয়েশিয়ার জন্য যুক্তি হবে না, কারণ তাদের নেট রেমিটেন্স পজিটিভ না। সুতরাং আমার ইনফ্লেশন রেটের সাথে এই সমস্ত তথ্য মিলে না। আমার হিসাব রাখতে হবে যে মানুষের সঞ্চয় বিহেভিয়ার পরিবর্তন না হলে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। কষ্ট হবে, যদি নিম্ন আয়ের লোকজনের কষ্ট হয় তাহলে বেস্ট বুদ্ধি হচ্ছে তাকে সাপোর্ট দেওয়া। কি সাপোর্ট দেওয়া? ওই যে বললাম আমরা ন্যায্য মূল্যের দোকানগুলোকে প্রসারিত করা, এটা হচ্ছে একমাত্র বুদ্ধি। আর দ্বিতীয় কোনো বুদ্ধি নেই। এত এত চিন্তা না করে বরং দেখা উচিত এমপ্লয়মেন্ট কিভাবে বাড়ে, জি স্যার। সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমি এখনো ইনফ্লেশনকে মানুষ যতটা চিন্তিত, এবং ইনফ্লেশন রেট আমরা 9-10%, এইটা নিয়ে আমি অতটা চিন্তিত না। বাংলাদেশে ইকোনমিতে 15% ইনফ্লেশন হয়েছে, এবং 15-20% ইনফ্লেশন হয়েছে। আজকে বেস্ট এক্সাম্পল হচ্ছে তুর্কি। তুর্কিতে 60% ইনফ্লেশন, জি স্যার। ইকোনমিতে কিন্তু গ্রোথ।
গ্রোথ। জি জি। হ্যাঁ, সো আমরা যেভাবে চিন্তা করছি এটা সামহাও টেক্সট বুক আমেরিকান মাইক্রো ইকোনমিক্স এর চিন্তা করছি, আমি এটার সাথে পুরোপুরি একমত।